3 বছর পার হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি নেই। সব প্রচেষ্টা ভাষান্তরে নেয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন। করোনায় স্কুল কলেজে শুধু টিউশন ফি নেওয়ার নির্দেশনা, অন্য ফি নেওয়া হলে হবে সমন্বয়। বেসরকারি হাসপাতালে সেবার মূল্য ধরবে সরকার। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার মামুন রিমান্ডে, প্রতিবাদে পরিচালককে অবরোধ। রাজধানীর অবৈধ নিরাময় কেন্দ্রে অভিযান। বাস পোড়ানো মামলায় আগাম জামিন গয়েশ্বর টুকু ইশরাক সহ 1.5 শতাধিক নেতাকর্মীর। বিএনপির সন্ত্রাসের আমদানিকারক মন্তব্য কাদেরের। 32 ঘন্টা পর সিলেটে স্বাভাবিক হল বিদ্যুৎ পরিস্থিতি। সীমাহীন দুর্ভোগের অবসানে খুশি নগরবাসী। আগুনে বিদ্যুৎ কেন্দ্রের বড় ক্ষয়ক্ষতি। করোনা শনাক্তের বছর পার, আক্রান্ত 5.5 কোটির বেশি। ফাইজারের ভ্যাকসিন 95% কার্যকর। মহামারীর বিরূপ প্রভাবে বাড়ছে সামাজিক অনাচার। এবং ক্রিকেটারদের হুমকির বিষয়ে উদ্বিগ্ন বিসিবি। সাকিবকে দেওয়া হলো গানম্যান। হুমকিদাতার স্বীকারোক্তি, মাঠে ফিরলেন করোনা মুক্ত মাহমুদুল্লাহ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন। আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 3 বছর 3 মাস পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের মতে, রোহিঙ্গা প্রত্যাবাসনের মুখে সহযোগিতার কথা বললেও বাস্তবে মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য বহু গুণ বাড়িয়েছে ক্ষমতাবান অনেক দেশ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। প্রত্যাবাসন শুরুর জন্য বিভিন্ন ধাপে মিয়ানমারকে এ পর্যন্ত 6 লাখ রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। আর মিয়ানমার তার নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করেছে মাত্র 30,000-এর। এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয় করোনা মহামারী। আসে মিয়ানমারের জাতীয় নির্বাচন। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া থেকে পুরোপুরি সরে গেছে দেশটি। মিয়ানমারকে রাজি করাতে ভারত ও চীনের কার্যকরী সহযোগিতা নিয়ে সমালোচনা আছে সংকটের শুরু থেকেই। 3 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে না পারায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই মুহূর্তে আমি ব্যর্থ বলবো না, আমি বলবো যে প্রচেষ্টাটা এখনো প্রত্যাশিত পরিমাণে সফলতা দেখবার প্রয়োজন ছিল। সেই জায়গায় বা সেই পরিমাণে আমরা প্রত্যাশিত সাফল্যটা পাইনি। দ্বিপাক্ষিক সমাধানের চেষ্টা যে বাংলাদেশ করেছে সেটা ঠিকই ছিল। 3 বছর ধরে আমরা এই পর্যায়ে যে চেষ্টা করেছি তাতে কোনো ফলপ্রসূ হয়নি, হবেও না। তবে আমার কাছে যেটা মনে হয় দীর্ঘ সময় সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গেল 3 বছরে জাতিসংঘের ভূমিকা নিয়েও হতাশ বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, পশ্চিমা দেশগুলো মানবাধিকারের কথা বললেও বাস্তবে মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যারা হিউম্যান রাইটসের কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলে গেলেও আপাতত 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর নিয়ে তৎপর বাংলাদেশ। এ নিয়ে বিভিন্ন মহলের আপত্তি থাকলেও খুব শিগগির এটি বাস্তবায়নের পথে সরকার। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। চারিদিকে রোগ জীবাণু, তাই টেনশন তো হয়ই। এলো অ্যাক্টিসেভ সাবান, 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে। আর দাম মাত্র 25 টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া যাবে না। গেল 18 মার্চের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিয়ে থাকলে তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে। এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। করোনা প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জটিলতা তৈরি করবে এমন মত প্রতিষ্ঠান প্রধানদের। তবে সমস্যা হওয়ার কথা নয় বলছেন বোর্ড প্রধানরা। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত।
শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া যাবে না। বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাভুক্ত, এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবে। 18 মার্চের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিয়ে থাকলে তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে। আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত তাদেরকে আরো সমস্যায় ফেলবে। আমাদের কথা তো আমাদের বলার জায়গা নাই। শিক্ষকরা প্রত্যেকটা কষ্ট করছে, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন, বিভিন্ন পেশায় চলে যাচ্ছেন, বিভিন্ন জন কষ্ট করছেন। কেউই তো এই পরিস্থিতির জন্য তৈরি ছিল না। মার্চের পরে যে ভাবনাটা, সেটা আরো একটু গভীরে গিয়ে প্রত্যেকটা স্কুল থেকে এর একটু তথ্য নিয়ে তারপরে ওনার একটা তৈরি করতেন, আমার মনে হয় সেটা ভালো হতো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন শিক্ষা বোর্ড প্রধানরা। স্কুলগুলোর তো খরচ এখন কম না। হ্যাঁ, ধরেন এখানে ইলেকট্রিসিটির খরচ নাই, আরো বিভিন্ন রকমের খরচগুলো কমে গেছে। এই জন্য শুধু বেতনটা দিয়ে স্কুলগুলো যেন চলতে পারে, এই বেতন দিয়ে টিউশন ফি দিয়ে টিচারদের বেতন, স্টাফদের বেতন এগুলো দিতে পারে। করোনা প্রেক্ষাপট সবাই মিলেই মোকাবেলা করতে হবে বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ফি, টেস্ট ফি সহ অন্যান্য ফি সরকারিভাবে নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটাগরিভুক্ত করে দেওয়া হবে। মন্ত্রণালয় কিছুদিনের মধ্যে কমিটি গঠন করবে। এই কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সভায় করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোকে আবারও প্রস্তুতি রাখার পরামর্শ দেন। এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বিধান রঞ্জন রায় ও সিনিয়র চিকিৎসকদের প্রায় 4 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন চিকিৎসক ও নার্সরা। রেজিস্ট্রারের মুক্তি এবং মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি করেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালকও। আলী তালুকদারের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে আটক করে আদাবর থানা পুলিশ। এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা 3টি দাবি নিয়ে অবরুদ্ধ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বেআইনিভাবে সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের যথাযথ ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। এখানে তো একটা ভীতিকর পরিবেশ, বুঝতেই পারছেন। আমরা তো চিকিৎসা দিতে আসছি, আমরা চাই একটা ভীতিমুক্ত পরিবেশে চিকিৎসা দিতে। এখন যে আমি একটা রোগী আমাকে যদি এসে বলে আমার রোগী অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে, ইনজেকশন দেন, আমি তো এখনো ইনজেকশনও আমি লিখবো না, কারণ আমি যদি আজকে ইনজেকশন লিখি তাহলে তো কালকে এখন আমাকেও হাত করা পড়াই নিয়ে চলে যাবে। প্রায় 4 ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তিনি। এ সময় চিকিৎসকদের দাবি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন হাসপাতাল পরিচালক। আমাদের কিন্তু অফিসিয়ালি জানানো হয় না যে আপনাদের এই কর্মকর্তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের স্টাফ, আমাদের নার্সরা, আমাদের ডাক্তাররা সবাই ক্ষুব্ধ। আমাদের ডাক্তার যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি যেন সুবিচার পান, তার প্রতি যেন কোনো অন্যায় না হয়, যেন সত্যের ভিত্তিতে সবকিছু ঘটে। এসপি আনিসুল করিমের হত্যার ঘটনায় ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান হাসপাতাল পরিচালক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। নেই সরকারি কোনো অনুমোদন, নেই মাদক নিরাময়ে ন্যূনতম কোনো চিকিৎসা সেবা, তারপরেও নামকা অবস্থায় চলছে দেশের অনেক মাদক নিরাময় কেন্দ্র। রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তেমনি 3টি প্রতিষ্ঠান সিলগালা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এসব কেন্দ্রে গিয়ে দেখা যায় চিকিৎসার নামে রোগীদের শুধুই বন্দি রেখে অর্থ আদায় করত তারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ছোট্ট এক ফ্লোরে গাদাগাদি করে রাখা অনেক রোগী, পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষ এসেছিলেন মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত হতে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
আমার সাথে খুব বাজে করা হইতো, তারপর আমাকে লাত্তি উঠছে, কালকে রাত্রে আমাকে মারা হয়েছিল, সবাই যে যাই পারতো লাত্তি উঠছে, কিল ঘুষি মারতো। কিন্তু জানে না যে এই জায়গায় এই অবস্থায় এই খাওয়ান দেয়, তাইলে তো আমাকে নিয়েই যেত। ফ্যামিলি আইলে উল্টাপাল্টা বোঝায় যে আপনার বাড়ি তো ভালো হয় নাই, ঠিক আছে, ওনাদের গেটের থেকে বিদায় করে দিত, দেখাও করতে দিত না আমাদের। যাত্রাবাড়ির মদিনা সেন্টার ও গ্রিন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সরকারি অনুমোদন ছাড়াই চলছিল এসব প্রতিষ্ঠান, ছিল না ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাও। কোন ডাক্তার বা চিকিৎসা আমরা পাই নাই। ওই যে ঘুমেতে উঠতাম, নামাজ পড়াইতো, পরে আবার ঘুমাইতাম, আবার উঠা ওই প্রার্থনা এগুলো তো আর দিয়ে তো লাইফ হয় না। আমরা এখানে ভালো হওয়ার জন্য আসছিলাম, মূলত এখানে মেডিকেল ট্রিটমেন্টটা নাই। এমন 3টি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোগীদের স্বজনদের জিম্মায় ছেড়ে দিয়ে আটক করা হয় 2 জনকে। ফেনটালিন আমরা সেখানে পেয়েছি, কিন্তু তার অনুকূলে কোনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নাই। যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই তিনি অপারেশন কাজে ফেনটালিন ব্যবহার করেছিলেন, সেজন্য ওই হাসপাতালের যিনি মালিক তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। মাদকাসক্তদের চিকিৎসা নিয়ে প্রতারণা করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জন নেতাকর্মীকে 5 জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজুলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে জামিন দেন। হাবিবুল ইসলামের রিপোর্ট। রোববার রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন বিএনপির 1.5 শতাধিক নেতাকর্মী। পৃথক 16টি জামিন আবেদন করেন তারা। বুধবার জামিন নিতে নেতাদের সাথে হাইকোর্টে আসেন বিএনপির কয়েকশো নেতাকর্মী। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জনকে আগাম জামিন দেন। 5 জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশও দেন হাইকোর্ট। আমাদের বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আদালতের সামনে শরণাপন্ন হয়েছেন। আমরা খুশি এই মনে যে আজকে আমাদের নেতৃবৃন্দকে এই মিথ্যা হয়রানিমূলক মামলায় আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। বিএনপি নেতারা বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। মামলা হামলা করে বিএনপিকে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। বিএনপিকে নতুন করে দমন নিপীড়নের মাধ্যমে ঘরে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র। গণতন্ত্রহীন রাষ্ট্রে ক্ষমতায় থাকতে হলে তাদের কাছে ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই সরকার এখন দিশারা হয়ে জনগণের উপর এক ধরনের খড়গ চালানোর চেষ্টা করছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া একটি গায়েবী মামলা। আপনারা জানেন যে অতীতেও বিরোধী মতকে দমন করার জন্য এরকম বহু মামলা দেওয়া হয়েছে। এর আগে ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন ঢাকার বিভিন্ন স্থানে অন্তত 9টি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় 15টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট 37 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যারা বাসে আগুন দিয়েছে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং যারা ঘটনাস্থলে ছিল না, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতেই তাদের ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। সন্ত্রাস ও নৈরাজ্যের সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। ঘটনাস্থলে না থাকলেও গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে এই পরিকল্পনার সাথে তারা জড়িত, তাদেরও আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনছে। দেশ ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দলের ফেসবুক পেজে সম্প্রচারিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মনে করেন, সংকট থেকে কাটিয়ে উঠতে হলে মাওলানা ভাসানীর রাজনৈতিক প্রজ্ঞা স্মরণ করতে হবে।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। যারা আধিপত্যবাদের পক্ষে কথা বলেন তারা তাকে সবসময় বলেছেন তিনি আসলে একেবারে মৌলবাদী মানুষ। মাওলানা ভাসানী ধার্মিক ছিলেন, এটা একেবারে অসাম্প্রদায়িক ছিলেন। আজকে আমাদের যে গভীর গভীর সংকট, সেই সংকট থেকে কাটিয়ে উঠতে হলে আমাদের অবশ্যই মাওলানা ভাসানীকে অনুসরণ করতে হবে। ৩২ ঘন্টা পর সিলেটে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হলো। সন্ধ্যার পর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা উপশহর, টিলাগড়, শাহিদগাঁ, মদিনা মার্কেট সহ নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ আসে। বাকি এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। এর আগে টানা ২৩ ঘন্টায় চেষ্টায় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কুমারগড় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। এতে উপকেন্দ্রটির 10টি ট্রান্সফারের মধ্যে 2টি পুড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো সিলেট বিভাগ। বিভিন্ন পরিষেবা বাধাগ্রস্ত হয়, সীমাহীন দুর্ভোগে পড়েন কয়েক লাখ মানুষ। কারেন্টটা আসা আমাদের খুব ভালো হয়েছে, জনগণের লিগে সবার জন্য ভালো হয়েছে, দোকানদারের লিগে লেখাপড়ার সুবিধা হয়েছে, পানির সুবিধা হয়েছে, সব জিনিসের সুবিধা হয়েছে, গরুর মোটরের সুবিধা হয়েছে। অনেক ভালো লাগে, অনেক পানি অনেক ইয়ে করছে আর কি। আমি কালকে আজকে যেতাম, ছেলের লোক যোগাযোগ করতাম পানি, আমি ঢাকা যেতাম কি, কারণ বন্ধ, মোবাইল ইয়ে বন্ধ আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন খুব খুশি। প্রায় 1 বছর পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বুধবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে 75 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পায়। মহানগর উত্তর আওয়ামী লীগের 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেওয়া হয়। প্রায় 1 বছর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে 2টি শাখারই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, বিদেশে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খোঁজা হচ্ছে। এরই মধ্যে মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। মায়ানমার এগ্রি করলো যে তারা তাদের লোকগুলোকে নিয়ে যাবে আফটার ভেরিফিকেশন। আমরা তাতে রাজি হই, কিন্তু আনফর্চুনেটলি আমরা রেডি থাকা সত্ত্বেও তারা নেয়নি, রেডি হয়নি, এই জন্য আটকে গেছে। এটা মায়ানমারের আন্তরিকতার অভাবে এখনো কেউ যায় নাই। তবে তিস্তা যেটা আপনি বলছেন, এসসাচ এটা কোনো ম্যাজিক থাকবে না, তিস্তা যে হঠাৎ করে সই হবে এটা আমরা মনে করি না। এবার বয়স্কদের ক্ষেত্রে 95% সফল হয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন। সবশেষ ক্লিনিক্যাল ট্রায়ালের পর মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেক যৌথ গবেষণায় জানিয়েছে 65 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের শরীরেও তাদের উদ্ভাবিত ভ্যাকসিন বেশ ভালো কাজ করেছে। তাদের তৃতীয় ট্রায়ালে সারা বিশ্বের 41,000-এর বেশি সব বয়সী স্বেচ্ছাসেবীদের ওপর টিকার 2টি করে ডোজ দেওয়া হয়। এমনকি ভ্যাকসিনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি বলেও দাবি ফাইজারের। এদিকে চীনের তৈরি ভ্যাকসিন সিনোভ্যাক নিরাপদ ও যথেষ্ট কার্যকর বলে দাবি করেছে বিজ্ঞানীরা। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, তাদের উদ্ভাবিত সিনোভ্যাক খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতাকে উজ্জীবিত করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, মার্কিন সরকার অনেকদিন থেকেই বলছে যে তাদের ভ্যাকসিন আসলে সবার আগে আসবে। এবার করোনা ভ্যাকসিনে আসলেই এগিয়ে গেল ফাইজার। গবেষকরা কি বলছেন, কতটা কার্যকরী এই ভ্যাকসিন আর কবে নাগাদ বাজারে আসবে? ফাইজার এখন বলছে যে তাদের ভ্যাকসিনটি 95% কার্যকর, যেটি আপনি বলছিলেন প্রথমেই। এর আগে মাত্র সপ্তাহখানেক আগে কিন্তু তারা জানিয়েছিল তাদের ভ্যাকসিনটি 94% কার্যকর। তার মানে গত 1 সপ্তাহে তারা আরো 1 ভাগ এগিয়েছেন। এবং তারা যেই পরীক্ষার যেই শেষ ধাপটিতে তারা 41,000 মানুষের উপর গবেষণাটি করেছেন এবং তারা খুবই আশাবাদী। এরই মধ্যে তারা আজই FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই ভ্যাকসিনটি অনুমোদন দেওয়ার জন্য আবেদন করেছে এবং তারা আশা করছে যে এটি খুব সফলভাবে কার্যকর হবে। এবং তারা বলছে যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খুব দ্রুত অনুমোদন দেবে বলেও তারা প্রত্যাশা করছে। তবে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। পাইপলাইনে কিন্তু আরো দুটি ভাইরাস এরকম 2টি ভ্যাকসিন অগ্রগতির পর্যায়ে রয়েছে। এবং আসলে আমেরিকানরা পুরো এখন ডেসপারেট একটি ভ্যাকসিনের জন্য, কারণ এই যে শীতকাল শুরু হচ্ছে, বিপুল সংখ্যক
প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আপনারা জানেন এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষ মারা গেছে এবং এই শীতকালে এর প্রায় দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হয়েছে। ফলে একটি ভ্যাকসিনের জন্য সারা পৃথিবী যেমন অপেক্ষা করছে তার চেয়ে আসলে আমি বলতে পারি অনেক বেশি অপেক্ষা করছে আমেরিকানরা। এই কারণে সারা পৃথিবীর মধ্যে এখানেই সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে, বেশি সংখ্যক মানুষ মারা গেছে। সেই সঙ্গে এখানে ভ্যাকসিন নিয়ে একটি রাজনৈতিক একটা পরিবেশও রয়েছে। আপনি জানেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে বলেছিলেন যে তিনি নির্বাচনের আগে মানে 3 নভেম্বরের আগে ভ্যাকসিনটি বাজারে আনতে চেয়েছিলেন। তিনি যদিও সেটি পাননি, কিন্তু আজ প্রতিক্রিয়া তারা দিয়েছেন যে এই ভ্যাকসিনটি খুব দ্রুত আসার কারণ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফলতা। এদিকে সেনেটের যেই সেনেট লিডার মিচ ম্যাককনেল তিনিও আজকে এটা দাবি করেছেন যে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফলতা। আশা করা হচ্ছে যে খুব দ্রুতই আসলে এটির একটি অনুমোদন পাওয়া যেতে পারে, তবে খুবই সতর্কভাবে পরীক্ষা করবে FDA এমনটি তারা পূর্বাভাস দিয়ে রেখেছে। সঞ্জিদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে ফাইজার ভ্যাকসিনের অগ্রগতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা রহমান। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৬,২৭৫। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৪৬৯টি। এর মধ্যে নতুন শনাক্ত ২,১১১। এ পর্যন্ত মোট শনাক্ত ৪,৩৮,৭৯৫। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৮৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৫৪,৭৮৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সালের 17 নভেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শুরু হয়েছিল কোভিড-19 সংক্রমণ, যা বৈশ্বিক মহামারীতে রূপ নিয়ে সারা বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে। গেল মঙ্গলবার পূর্ণ হয়ে গেল এই মহামারীর 1 বছর। মৃত্যুর পাশাপাশি গোটা বিশ্বের অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে এই মহামারী। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। এই আতঙ্ক থেকে কবে মিলবে চূড়ান্ত মুক্তি তা সবার কাছেই অজানা। ভাইরাসটির সঙ্গে মোকাবেলা করতে করতে পেরিয়ে গেল 1 বছর, কিন্তু শতভাগ নিরাপদ ভ্যাকসিনের দেখা মেলেনি এখনও। ফলে কোভিড-19কে সঙ্গে নিয়েই জীবন পার করছে বিশ্ব। ঠিক 1 বছর আগে 17 নভেম্বর চীনের উহানে হানা দিয়েছিল এই মরণঘাতী রোগ। ভয়ানক এই ভাইরাসের সংক্রমণের ইঙ্গিত আগেই দিয়েছিলেন লি ওয়েনলিয়াং নামের এক চীনা চিকিৎসক। তবে তাতে প্রশাসন কর্ণপাত করেনি বলেই উঠে অভিযোগ। পরবর্তীতে আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় নতুন এই ভাইরাস সংক্রমণের ঘোষণা দেয় চীনা সরকার। বিভিন্ন প্রদেশে দেয়া হয় লকডাউন। তবে ততদিনে লাগাম ছাড়া হয়ে যায় এই ভাইরাস। ইউরোপ, এশিয়া ও আমেরিকা মহাদেশে শুরু হয় সংক্রমণ। করোনার হটস্পটে পরিণত হয় ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া। পরিস্থিতির গুরুত্ব বুঝে 11 মার্চ কোভিড-19কে মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তারপর থেকেই সময় গড়ানোর পাশাপাশি এই সংক্রমণ আরও তীব্র আকার ধারণ করেছে। অর্থনীতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সবকিছুই এলোমেলো করে দিয়েছে। বেকারত্ব বরণে বাধ্য হয়েছে কোটি কোটি মানুষ। ঠিক কোন উৎস থেকে সূত্রপাত হয়েছিল এই ভাইরাসের তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। প্রকৃত তথ্য হয়তো অনেকটাই সহায়ক ভূমিকা রাখত গবেষণায়। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 5.5 কোটির বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে 13 লাখের বেশি। মহামারী মোকাবেলার জন্য টিকা আবিষ্কারের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন সারা বিশ্বের বিজ্ঞানীরা। প্রতিষেধক তৈরির প্রায় শেষ পর্যায়ে থাকার দাবিও করেছে অনেকেই। কবে নাগাদ পাওয়া যাবে সে কাঙ্ক্ষিত বস্তু, সেদিকেই এখন সবার নজর। নিবির আমিন, নিউজ 24। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হত্যা, আত্মহত্যা আর ধর্ষণের মতো সামাজিক নানা অপরাধের ঘটনা। সমাজবিজ্ঞানীরা বলছেন, করোনা প্রেক্ষাপটে সৃষ্ট আর্থিক হতাশা বাড়িয়েছে সামাজিক ও পারিবারিক অপরাধ প্রবণতা। এছাড়াও আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেঁচে যাওয়ার সুযোগ সহ সামাজিক সুরক্ষায় সরকারের নেয়া সীমিত পদক্ষেপকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। সজল দাস জানাচ্ছেন বিস্তারিত। এই আহাজারি সন্তান হারানো মায়ের। বাগেরহাটের মোড়েলগঞ্জে 3 দিন আগে ঘুমন্ত মা বাবার কোল থেকে চুরি হওয়া 17 দিন বয়সী সঞ্জিদার মরদেহ বুধবার পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।
সকালে ভাসমান অবস্থায় পেয়ে গ্রামবাসীকে জানাইছে, আমাদের জানাইছে, আমরা প্রশাসনে জানাবার পরে তারা আসছে। সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমরা। পৃথক ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থী লামিয়ার গলা কাটা মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করা হয়। পায়ে নুপুর ছিল, এগুলোর জন্য করলো না কোনো খারাপ উদ্দেশ্য কারণে এগুলো করলো, আসলে এই জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। জয়পুরহাটে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন, কিংবা নওগাঁয় একটি ক্লিনিক থেকে উদ্ধার হওয়া তরুণীর ঝুলন্ত লাশ, এসব ঘটনা সামাজিক অপরাধ বৃদ্ধির বিষয়টিকে প্রমাণ করে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ধর্ষণ হয়েছে 1349টি, স্বামীর হাতে খুন হয়েছেন 205 জন নারী, শিশু হত্যার ঘটনা ঘটেছে 485টি, যাদের অধিকাংশের বয়স 6-এর নিচে। করোনা প্রেক্ষাপটে হঠাৎ চেপে বসা দুশ্চিন্তা মানুষকে অপরাধ প্রবণ করে তুলছে, এমন মত সমাজবিজ্ঞানীর। আমাদের সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই। এই প্রয়োগ নেই বলে যততত্র অপরাধ হচ্ছে এবং অপরাধীরা আশকারা পেয়ে যাচ্ছে। উপরন্ত আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে সীমাবদ্ধতা আছে, এই তার উপর আবার আছে রাজনৈতিক প্রভাব। আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা খাতের সঠিক ব্যবহার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে বলেও মত এই সমাজবিজ্ঞানীর। এই করোনার কারণে যারা নাকি চাকরি হারিয়েছে, যাদের আয় কমে গেছে, এদের জন্য সরকারি ব্যবস্থাপনায় হোক, বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, সাহায্য সহযোগিতা বা আর্থিক প্রণোদনা থাকতে হবে, নাহলে কিন্তু এটা একটা ভয়াবহ রূপ ধারণ করবে আগামী। সজল দাস, নিউজ 24, ঢাকা। সব ধরনের নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এছাড়াও আসন্ন শীতে করোনা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়ে নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের পয়েন্ট অফ এন্ট্রিগুলোতে স্ক্রিনিং অব্যাহত রয়েছে এবং বিদেশ ফেরতদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান তিনি। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 বন্ধু মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ বেলকুচি আঞ্চলিক সড়কের সুবর্ণসারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিরাজগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে 3 বন্ধু বেলকুচি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি উপজেলার সুবর্ণসারা এলাকায় পৌঁছলে সিরাজগঞ্জগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হযরত আলী ও সবুজ মারা যান। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচন করল বাংলাদেশ জিপিএইচ ইস্পাত। বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে চীনে বাংলাদেশ থেকে প্রথম বিলেত রপ্তানি শিপমেন্টের শুভোদ্বোধন ঘোষণা করা হয়। এখানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। অতিথিরা বলেন, করোনার দুঃসময়ের মধ্যেও জিপিএইচ ইস্পাত বিলেট রপ্তানি করে দেশ ও জাতির জন্য সম্ভাবনা ও সুসংবাদ বয়ে এনেছে। যুক্তরাষ্ট্র তার স্বমহিমায় ফিরতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বিশ্ব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের অঙ্গীকার করেন তিনি। এদিকে নিশ্চিত মসনদ ছাড়তে হবে যেন দাপ্তরিক কার্যক্রমে বিন্দু মাত্র পরিবর্তন আনেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে আনার তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। আসমাতুরি ডেস্ক রিপোর্ট। ক্ষমতায় আছেন বড়জোর মাস দুয়েক, তবু পরাজয় মানবেন না বলে এখনো গো ধরে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, 3 নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ মানতে অপারগতা জানানোয় এবার মার্কিন এক শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। মঙ্গলবার সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসার প্রধান ক্রিস ক্রেপসকে বরখাস্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন বলে আখ্যা দিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা।
এখানেই শেষ নয়। মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে আফগানিস্তান ও ইরাক থেকে সৈন্য ফিরিয়ে নেয়ার বিষয়টি। জানায় 2021 সালের মে মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই দেশ থেকে সব মার্কিন সৈন্য ফিরিয়ে নেওয়া হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের এসব কার্যক্রমে আর নাক গলাতে নারাজ মার্কিন মসনদে বসতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। বরং যুক্তরাষ্ট্রকে স্বমহিমায় ফিরিয়ে আনার সমীকরণ মেলাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র এখন আর একা নয়, খুব দ্রুত বিশ্বের শক্তিধর এই দেশটি স্বমহিমায় ফিরতে যাচ্ছে, কারণ গেল 4 বছরের সব ক্ষেত্রে বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনে মনোনিবেশ করা সবচেয়ে জরুরি। মঙ্গলবার বিশ্ব নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বাইডেন বলেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনে অনেক দেশ তার সঙ্গী হবার অঙ্গীকার করেছে। আসমাতুলি, নিউজ 24। ক্রিকেটারদের হুমকির ব্যাপারে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি সাকিব ইস্যুতে নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক এই সংস্থা। সাকিবের নিরাপত্তায় দেওয়া হয়েছে গানম্যান। এদিকে করোনা নেগেটিভ হবার পর আজ প্রথমবারের মতো মাঠে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। নিষেধাজ্ঞা থেকে ফিরেই বরাবরের মতো দেশের ক্রিকেটীয় বিতর্কের মধ্যমণি সাকিব আল হাসান ভারতে কালী পূজায় অতিথি হিসেবে যোগ দিয়ে যে সমালোচনার জন্ম দিয়েছেন তা ক্ষমা প্রার্থনার পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তবে সাম্প্রতিক এই বিষয়টি বেশ গুরুত্বের সাথেই নিয়েছে বিসিবি। সাকিবের নিরাপত্তায় আজ মিরপুরে দেখা মিলল গানম্যানের। বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও জানিয়েছেন পরিস্থিতি নজরে রাখছেন তারা। অবশ্যই বিষয়টা একটা উদ্বেগজনক। বিষয়টা জানার পরে তৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট যারা সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে আমরা বলেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলবে বাংলাদেশ। করোনা মহামারীতে স্বাস্থ্যগত নিরাপত্তায় একটা টেস্ট কমানোর বিষয়ে অনুরোধ মিলেছে উইন্ডিজ বোর্ডের তরফ থেকে। বায়োবাবলের সময়টা থাকাটা যেহেতু একটু চ্যালেঞ্জিং, সো ট্যুরের সময়টা কমিয়ে নিয়ে আসা যায় কিনা, সেই ক্ষেত্রে এটা একটা অপশন যে যদি একটা টেস্ট ম্যাচ কমিয়ে সিরিজটাকে আরেকটু শর্ট করা যায়। সো এটা একটা অপশন, এটা নিয়ে আলোচনা হচ্ছে, বাট এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিছুদিন আগেই জানা গেছে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড, যেখানে কোয়ারেন্টিন ইস্যুতে বেশ ছাড় পাচ্ছে জো রুটরা। এমন ঘটনায় সমালোচনা মুখর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, কারণ এমন শিথিলতা যে তামিম মুশফিকদের বেলায় দেখায়নি লঙ্কান বোর্ড। বিসিবি অবশ্য ব্যাপারটিকে দেখছে ভিন্নভাবে। এখন হয়তো সিচুয়েশনটা তাদের পক্ষে থাকার কারণে বা দেশের কোভিড-19 সিচুয়েশনটা তাদের পক্ষে থাকার কারণেই হয়তো তারা এটা করতে পেরেছে। এদিকে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 5 দলের বঙ্গবন্ধু টি-20 কাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিবি ও ক্রিকেটাররা। করোনা নেগেটিভ হবার একদিন পর আজ প্রথমবারের মতো মিরপুরের শেরে বাংলায় অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গা গরম করেছেন তাসকিন, মুস্তাফিজ, সৌম্য ও সাইফরাও। পার্থ বণিক, নিউজ 24। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।